উৎসবের মরশুম কেটে গিয়ে শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে বেতাইপুর গ্রামে। শিরশিরে ঠান্ডা হিমেল বাতাস বইছে। রোজ সন্ধ্যের মতোই গ্রামের ক্লাব ঘরে এসে হাজির হয়েছে গ্রামের কিছু মানুষ। বলাই, নেতাই আর তিনকড়ি বসে বসে তাস খেলছিল। হঠাৎ নেতাই বলে ওঠে, আজকে টিভিতে সুফারিত শ্মশানের নিশিরাত বইটা দিয়েছিল, দেখলি তোরা? হ্যাঁ, দেখলাম তো, বেশ ভয়ের ছিল, কিন্তু আমি কিন্তু দেখি নাই রে। রাত্রিরে ছোট বাইরে যাইতে হলে ভয় করে খুব, আর কাঁচা গুণ ভাঙালে গিন্নি বড় মুখ করে। ওরা এইসব নিয়ে আলোচনা করছে, আর পাশের একটা চেয়ারে বসে শৈল জেঠু সব শুনছে আর গরম গরম চায়ে চুমুক দিচ্ছে। ও শৈল জেঠু, তুমি কিছু কইছো না যে? আরে দূর দূর, ওই সব গাঁদাখড়ি বই আর কি দেখার আছে বলতো? ও তো সব মন গড়া গল্প। কি যে বলো না জেঠু, গল্প তো মন গড়াই হবে, সত্যি ভূতার কোথায় দেখবে? ওরে বলাই, চাস না কখনো ভূত দেখতে। ভূতের হাতে পড়লে বেঁচে ফেরা ভীষণ কঠিন। কপাল অনেক ভালো থাকলে তবেই একমাত্র বেঁচে ফেরা সম্ভব, নয়তো নয়। জেঠু, তুমি তো চাকরির জন্য সারা জীবনে নানা রকম জায়গাতে থেকেছো, ঘুরেছো, নিশ্চয়ই এমন কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা তোমার হয়েছে। আজকে তেমন একটা কিছু শোনাও না। এতক্ষণ পটাই ক্যারামের গুটি সাজিয়ে একা একাই খেলছিল আর ওদের সবার কথা শুনছিল। এখন সে বলে উঠল, ফেলে দাদু, অল্প বয়সে ঘটা তোমার মামার গ্রামের সেই ঘটনাটা ওদের শোনাও না, যেটা একদিন আমাকে শুনিয়েছিলে। আরে বাবা, পটাইয়ের কথা শুনে মনে তো হচ্ছে ভীষণ ভয়ের কিছু একটা ঘটনা। শোনাও না শৈল জেঠু আমাদের। আরে ভৌতিক ঘটনা মানেই যে শুধু ভয়ের হবে এমন কথা নয় রে নেতাই। এই ঘটনাটার মধ্যে ভয়, রহস্য, বেদনা সব কিছুই আছে। তাহলে আর দেরি কেন করছো জেঠু, শুরু করো। আচ্ছা বলছি, তবে শোন। তখন আমার বয়স অনেকটাই কম, সবে কলেজের প্রথম বর্ষ। প্রতি বছর শীতকালে দিন সাতেকের একটা লম্বা ছুটি পড়ত আমাদের কলেজে। সেবার ঠিক করলাম মামার বাড়িতে অনেকদিন যাওয়া হয় না, তাই ওখানেই যাব। সেই শেষ বছর দুয়েক আগে গেছিলাম, তারপর আর যাওয়া হয়ে ওঠেনি। মাকে বললাম সেই কথা। হ্যাঁ, তাই বরং ঘুরে আয় খোকা। এমনিতেই অনেক দিন যাওয়া হয় না। তোর বাবা চাষের কাজে ব্যস্ত থাকে, আর তুইও ছুটি পাস না। আর জানিসই তো, তোকে বেশি দিন দেখতে না পেলে তোর দিদার কত মন খারাপ হয়। তুমি যেন আমার মনের কথাটাই বলে দিলে মা। আমরা ঠিক এটাই ভাবছিলাম। আর দেরি নয়, আমি কালই রওনা দিচ্ছি মামা বাড়ির উদ্দেশ্যে। পরদিন সকালে বাবা মাকে বিদায় জানিয়ে রওনা দিলাম মামার বাড়ির পথে। আমার মামার বাড়ি এখান থেকে খুব একটা বেশি দূর না। শাপলা নদী পেরিয়ে ধুলিয়াচর ঘাট, আর সেখান থেকে মাইল দুয়েক কাঁচা রাস্তা ধরে আনন্দপুর গ্রাম। মামার বাড়িতে মামা আর দিদা ছাড়া আর কেউই নেই। মামা বিয়ে থাওয়া করেনি। দিদা, মা, বাবা অনেকবার করে বললেও বিয়ের জন্য মামাকে রাজি করাতে পারেনি। নিজের জমিতে চাষ করে নদীতে মাছ ধরে মানুষটার দিব্যি চলে যায়। মামার যে বিষয়টি আমার খুব ভালো লাগতো তা হলো জীবনটাকে মন খুলে বাঁচতে পারত। আর সবথেকে বড় গুণ ছিল
আপদে বিপদে মানুষের পাশে দাঁড়ানো। এইসব কথা ভাবতে ভাবতেই নৌকাটা এসে দাঁড়ালো ধুলিয়াচর ঘাটে। নৌকো থেকে নেমে সবে 2 পা হেঁটেছি, এমন সময় একটা চেনা গলা কানে এলো। শৈল, এই যে আমি এদিকে এদিকে এদিকে। এই বলেই মামা হাসি মুখে আমার দিকে এগিয়ে আসলো। আরে থাক থাক, ভাগ্নে আমার, অনেক দিন বেঁচে থাক, পড়াশোনা করে উন্নতি কর জীবনে। চল, আর দেরি করে লাভ নেই। তুই আসবি বলে তোর দিদা কত কিছু রান্না করে রেখেছে। এরপর আমি আর মামা নদীর ঘাট থেকে বেরিয়ে এগিয়ে চললাম আমার মামা বাড়ির পথে। না না, বছর 2 আগেও যখন এখানে এসেছিলাম, গ্রামটা তো সেই ঠিক আগের মতোই আছে, কিছুই বদলায়নি। হ্যাঁ রে শৈল, তা একই রকম আছে। এটাই তো গ্রামে থাকার আনন্দ। একদম ঠিক বলেছ। আচ্ছা মামা, মাছ ধরতে যাব কিন্তু, আর একদিন দুপুরবেলা ওই ভবেনদের বাড়ির বাগানে সবাই মিলে চড়ি ভাতিও করব। হ্যাঁ হ্যাঁ, হবে হবে, তুই যখন এসেছিস সব কিছু হবে। এইসব নানা রকম কথা বলতে বলতেই আমরা আমার মামার বাড়িতে উপস্থিত হলাম। দেখলাম দিদা দাওয়ায় বসে রয়েছে, শীতের রোদে পিঠ দিয়ে বড়ি দিচ্ছে। রাস্তার দিকেই মুখ করে মাঝে মাঝে চেয়ে দেখছে কখন আমি পৌঁছাবো। আমার দাদু ভাই এলি, এতদিন পরে মনে পড়লো এই বুড়ির কথা। কবে থেকে আমি বসে আছি, তুই কবে আসবি সেই আশায়। আমার দাদু ভাইয়ের সোনার চাঁদ মুখখানা দেখতে যে আমার ভারী ইচ্ছে করে। এসো দাদু ভাই, এসো, ঘরে এসো। আমি দিদার পা ছুঁয়ে প্রণাম করলাম। আহা, বেঁচে থাকো চাঁদ আমার, বেঁচে থাকো। এই দেখো দাদু ভাই, কি রেখেছি তোমার জন্য। তোমার পছন্দের ট্যাংরা মাছের রসা আর বড়ি আলু দিয়ে চোখা। খেয়ে বলো দেখি কেমন হয়েছে। দিদা, তোমার হাতে সমস্ত রান্নাই যে অমৃত, আর এই ট্যাংরা মাছের রসাটা, আহা, দারুণ দারুণ। তারপর দিদার হাতের নানান রকমারি খাবার খেয়ে দারুণ তৃপ্তি পেলাম। এবার শুয়ে পড়ো দাদু ভাই, শীতকালের রাত। আমাদের গ্রামে গঞ্জে এদিকে রাতের দিকে শীতটা বড্ড বেড়ে যায়। পূব দিকের ঘরখানা খোলাই আছে, আমি সব গুছিয়ে টুচিয়ে রেখেছি। তোমার সেই ছেলেবেলার পছন্দের কাঁথাখানাও রোদে দিয়ে রেখেছি। যাও, ঘুমিয়ে পড়ো দাদু ভাই এবার। উফ দিদা, তুমি যে কি বলো না, এখনো কি আমি সেই ছোট্টটি আছি? এখন আমি কলেজে পড়ি। তা তুমি কলেজে পড়ো আর মস্ত চাকরি করো দাদু ভাই। আমার কাছে চিরকাল সেই ছোট্টটাই থাকবে। আমি উঠতে যাব, এমন সময় বাইরে থেকে মামার নাম ধরে কেউ যেন ডাকলো। বিজন, বিজন, বাড়ি আছিস? বিজন। কে? রবিউল? দাঁড়া, আসছি। খবর শুনেছিস বিজন? কি খবর? আজ তো ওবেলা বাড়ি ছিলাম না রে, ভাগ্নেদারে আনতে গেছিলাম। কি হয়েছে বল দেখি। মণিশঙ্করের আত্মা আবার ছিল, 2 জোয়ান লোকরে নিয়ে গেছে। কি বলিস রে? তা ঘটনাটা কি? কাল ভোর রাত্রির ঘটনা।
দুটো চোর চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। তারপর গেরস্তের হাত ফসকে পালায় তারা। তারপর ধর 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 বেড়ালে, ধর ধর ধর, এই চুরি করে পালানো, এই ধর ধর বেড়া বেড়া চোর, কোথায় বানাবি, এই ধর 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 চোর, জোরে জোরে দূরে দৌড়া। শিগগির দৌড়ে নিল, গ্রামের লোকগুলো আমাদের পিছনেই আসতেছে, দৌড়। ধর 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 বেড়ালে, ধর ধর ধর, এই চুরি করে পালানো, এই ধর ধর বেড়া। ওদের হাতে পড়লে তো আর রক্ষে নেই রে। ওই 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 জঙ্গলে ঘেরে একটা ঝুপড়ি ঘর দেখা যাচ্ছে, মনে হয় কেউ থাকে না, চল ওদিকে চল। লোক দুটো সেই জঙ্গলের মধ্যে শুনশান বাড়িটার সামনে গিয়ে দাঁড়ায়। আরে পুরনো দরজা, ধাক্কা দিলে খুলে যাবে, ধাক্কা দে, দে ধাক্কা। অপর লোকটা জোরে ধাক্কা দিতেই পুরনো ক্ষয়ে যাওয়া দরজাটা ধড়াস করে খুলে যায়। তবে ওরা এটা বুঝতে পারে না যে কী রকম সাংঘাতিক বিপদ ওরা নিজেরাই ডেকে আনলো নিজেদের জন্য। ওই দেখ কালু, গ্রামের লোকগুলো প্রায় এসে পড়েছে, শিগগিরই ঢুকে পড় ঘরটায়, শিগগির ঢোক ঘরে, রাতটা এখানে কাটিয়ে সূর্য ওঠার আগেই পালানো যাবে, ঢোক ঢোক। দুজনে চটপট সেই ঘরে ঢুকে পড়ে। ভাঙা দরজাখানা ঠেলে ঠুলে কোনো রকমে বন্ধ করে দেয়। ভেঙে পড়া জানালা দিয়ে একটা চোর বাইরে তাকিয়ে দেখে গ্রামের লোকগুলো হল্লা করতে করতে অন্যদিকে চলে গেল। বাপরে, বড় বাঁচা বেঁচেছি, কি বল কালু? এই বলে পিছনে তাকাতেই নেরো দেখে ঘরের এক কোণে পড়ে আছে ওর অপর সাথী কালুর নিথর দেহ। আর ঠিক তার পেছনে দাঁড়িয়ে রয়েছে একটা ভয়ঙ্কর চেহারা, শুকনো কাঠির মতো শুকিয়ে যাওয়া তার হাত পা, কিন্তু চোখ দুটো জ্বলন্ত রাগে যেন গনগন করছে। এসেছিস, আয় আয়, তোদের রক্ত আজ আমার অনেক কাজে লাগবে, আয় আয়। কিছু বলার বা বোঝার আগেই চিৎকার করে লোকটা মাটিতে লুটিয়ে পড়ে। ভাঙা ঝুপড়ি বাড়িটা থেকে এক অপার্থিব হাসি ভেসে আসে কেবল। সেই হাসির আওয়াজ শুনে গ্রামের লোকগুলো দূরে রাস্তার ধারে দাঁড়িয়ে ভয়ে আতঙ্কে হিম হয়ে যায়। ওরা বুঝতে পারে অনেক দিন পর আবার আজ রাতে কাউকে টেনে নিয়ে গেল মণিশঙ্করের অতৃপ্ত আত্মা। এ তো ভারী মুশকিলের ব্যাপার রে রবি। একে গ্রামে চোরের উপদ্রব, তার উপরে মণিশঙ্করের ভূত। ওফ, আমাদের গ্রামটার উপর যে কার নজর লাগলো। আর কি, সে ঠিকই বলেছিস। তা আজ রাতে গ্রাম পাহাড় দিয়ে যাবি তো? হ্যাঁ রে, তোরা এগো, আমি আসছি। আমি এর মধ্যে খাওয়া দাওয়া শেষ করে বাইরে গিয়ে দাঁড়ালাম। মামা, তুমি এখন আবার এত রাতে কোথায় যাবে? আর বলিস না, আমাদের গ্রামে কদিন ধরে চোরের উপদ্রব খুব বেড়েছে, তাই আমরা গ্রামবাসীরা পালা করে রাত পাহারা দিই। তাই নাকি? তা তোমরা পুলিশকে জানাওনি? হ্যাঁ, তা জানানো হয়েছিল বই কি। পুলিশ তাদের মতো করে যথাসাধ্য চেষ্টাও করেছে, তাও আমরাও চেষ্টা করছি। মামা মামা, আমিও যাব তোমাদের সাথে। না না শৈল, একদম নয়। এখানে তুই ঘুরতে এসছিস, এসব ঝামেলার মধ্যে একদম জড়াস না। এটা তো আমারও গ্রাম নাকি? জন্মের পর কতদিন এখানে থেকেছি, তাহলে আমি কেন যাব না? আমাকেও নিয়ে চলো তোমার সঙ্গে।
তা ঠিক, এটা তোরও গ্রাম, কিন্তু তুই আবার যাবি? হ্যাঁ হ্যাঁ যাব মামা, যাব আমি। ঠিক আছে ঠিক আছে, তুই যাস, তবে আজকে নয় কালকে। আমার এই সপ্তাহে 2 দিন ডিউটি আছে, আমি পরপর 2 দিন করব। তোকে বরং আমি কালকেই নিয়ে যাব। তুই আজকে এতটা দূর থেকে এসছিস, তাই আজকে রাতটা ঘুমিয়ে শরীরটা চাঙ্গা করে নে, কাল আমার সঙ্গে যাস। আমিও মামার এই কথাটা আর নাকচ করতে পারলাম না, রাজি হয়ে গেলাম মামার প্রস্তাবে। ঠিক আছে মামা, তাই হবে। এর কিছু সময় পর মামা তৈরি হয়ে হাতে টর্চ আর একটা লাঠি নিয়ে বেরিয়ে গেল। আমি আর কি করব, কাঁথা চাপা দিয়ে এটা সেটা ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়েও গেলাম। পরদিন সকালে মামার ডাকে ঘুম ভাঙে আমার। শৈল, এই শৈল, শৈল। শোন না, আজ পুকুরে মাছ ধরতে যাচ্ছি, যাবি তো? আমি মামার কথাটা শুনে ভীষণ খুশি হলাম। কি যে বলে না মামা, এ আবার বলার কথা, অবশ্যই যাব। এই তো চাই, তবে আর দেরি কেন, এখনই রওনা দি চল। কিছু সময়ের মধ্যেই আমি আর মামা হাতে বড়শি নিয়ে রওনা দিলাম পুকুরের দিকে। এ কি মামা, এই বাড়িটার সামনে এত জঙ্গল হয়ে গেছে কেন? ওখানে তো কি যেন মণি মণি হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস তুই, ওটা মণিশঙ্করদের বাড়ি। জানি তুই এটাই বলবি যে এই বাড়িতে আর ওরা থাকে না নাকি, তাই তো? হ্যাঁ একদম মামা, শেষ 2 বছর আগেও আমি যখন এসেছিলাম তখনও তো ওদের দেখেছিলাম। একদিনে পৃথিবী বদলে যায়, সেখানে 2 বছর তো অনেক বেশি রে। বাড়িতে চল, সবটা বলছি তোকে। আমি বাড়িটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম। কেন জানি না, মনে হলো ভাঙা জানলাতে একটা কালো ছায়া দেখলাম। মামা ডাক দেওয়াতে এগিয়ে চললাম আবার বাড়ির দিকে। এই শৈল, কি দেখছিস? চল। হ্যাঁ মামা, হ্যাঁ চলো চলো। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর দাওয়ায় বসে মামা বলতে শুরু করলো সেই ভাঙা বাড়িটার গল্প। ওই বাড়িটাতে মণিশঙ্কর ওর ছেলে বিলের সঙ্গে থাকতো। মা মরা ছেলেটাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসতো মণিশঙ্কর। আজ থেকে 1 বছর আগে হঠাৎ করেই বিলে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার দেখিয়ে জানা যায় বিলের টিবি আর সাথে রক্তাল্পতাও আছে। টিবি রোগেই বিলের মাও মারা গেছিল। মণিশঙ্কর ছিল জেলে, তা তুই জানিসই তো, কতইবার রোজগার করত। ছেলের অসুখের জন্য নদীতেও যেতে পারতো না, তার জন্য ধীরে ধীরে রোজগারও কমতে থাকলো। ডাক্তার বলেছিল ভালো ভালো খাবার খাওয়াতে, আর রক্ত দেওয়ারও দরকার ছিল বিলেকে। গ্রামের সবাই যে যার মতো চেষ্টাও করে, কিন্তু বিলেকে আর বাঁচানো যায়নি। আর ছেলে হারানোর কষ্ট সহ্য করতে না পেরে মণিশঙ্কর আত্মহত্যা করে। আর এরপর থেকেই ওদের ওই বাড়িটা ফাঁকা পড়ে রয়েছে। কি ভীষণ দুঃখজনক ঘটনা। হ্যাঁ রে, খুবই দুঃখজনক, কিন্তু কি আর হবে, এটাই হয়তো হওয়ার ছিল। সেই দিন রাতেও যথারীতি মামা গ্রাম পাহারা দেওয়ার জন্য রওনা দিল। মামা আবার বারণ করলেও আমি যাব বলেই স্থির করি। মামা, আমি আর সঙ্গে আরো 3 জন মিলে পাহারা দিতে শুরু করলাম। এই শৈল, শোন না, তুই এখানে দাঁড়া, আমি ওদিকটা একবার ঘুরে আসি। আর হ্যাঁ, আরেকটা কথা, মণিশঙ্করদের ওই বাড়িটার দিকে যাস না, এখানেই দাঁড়িয়ে থাক, আমি আসছি।
কেন মামা, আমিও যাই না তোমার সাথে? না না, ওই জঙ্গলে সাপ খোপের ভয় আছে, আর টর্চের আলো বেশি দূর যায় না। আমি কিছুক্ষণ পরেই আসছি, তুই দাঁড়িয়ে থাক। মামা আমাকে একটা বটগাছের নিচে দাঁড় করিয়ে সেই পথে চলে গেল। কিছু সময় গাছের নিচে দাঁড়িয়ে আছি, আর বারবার কেন জানি না মণিশঙ্কর কাকা আর বিলির কথা মনে পড়ছিল। ঈশ্বর কেন এমন করলেন? কি দোষ ছিল ওদের? দিব্যি তো ছিল দুজনে, তাহলে কেন এমন হলো? এসব ভাবতে ভাবতেই মনে হলো একবার ঘুরে আসি ওই বাড়িটার সামনে থেকে। ওদের ভাঙা ঝুপড়িটার সামনেই দাঁড়িয়ে আছি। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ এলো। এই যে শোনো, আমার ছেলেটার খুব শরীর খারাপ, আমার সাথে একবারটি যেতে পারবে? শান্ত রাতের আচমকা আওয়াজে চমকে উঠলাম আমি। পিছনে উঠতেই আমি অবাক, এই যে মণিশঙ্কর কাকা। কিন্তু কি অবস্থা হয়েছে ওনার শরীরের! ভীষণ রোগা, চোয়াল ভেঙে গেছে, চোখ দুটো যেন কোটরে ঢুকে গেছে। মণি কাকু, তুমি বেঁচে আছো? কিন্তু আমি যে শুনলাম। আমি মরে গেছি এই শুনেছিলে তো? তা মরলে কি আমি তোমার সামনে এসে দাঁড়াতে পারতুম? আমি ভাবলাম তাও তো ঠিক, তবে কি সবাই ভুল খবর জানে? যাবে যাবে তুমি আমার সঙ্গে? কি হয়েছে তোমার ছেলের? এসো, এসো আমার সঙ্গে, তোমাকে সব বলছি, এসো। মণিকাকা তত সময় হাঁটতে শুরু করেছে। আমিও যেন মন্ত্রমুগ্ধের মতো ওর পিছন পিছনে চলতে থাকি। মণিকাকার সঙ্গে সঙ্গে ওর ঝুপড়ি ঘরের মধ্যে ঢুকলাম। ঘরের এক কোণে একটা পিডিং জ্বলছে, আর কোনো আলো নেই সেখানে। এখানে তো খুব অন্ধকার মণি কাকা, তুমি এই অন্ধকারে থাকো কি করে? আমরা এই অন্ধকারে থাকি। এসো, এসো ভিতরে, এসো। ভেতরে ঢুকতে কেমন বিকট একটা গন্ধে আমার মাথাটা ঘুরে গেল। উফ উফ, কি গন্ধ এখানে! আমি কথা বললেও মণি কাকুর কোনো উত্তর নেই। মণি কাকু, মণি কাকু, মণি কাকু, মণি কাকু, কোথায় গেলে? তুমি কোথায় গেলে? আজ আজ আমি খুব খুশি। আজ আমার ছেলে রক্ত পাবে, ও আবার সুস্থ হয়ে উঠবে, আমরা একসাথে এই বাড়িতে থাকবো। কিন্তু কিন্তু ওকে রক্ত দিতে হলে তো তোমাকে মরতে হবে। হ্যাঁ, মরতে হবে তোমাকে। আমি চমকে উঠে পিছনে তাকাতেই দেখি, এ কোন মণি কাকু! কি ভয়ঙ্কর তার চেহারা! চোখের জায়গাতে মণি বলে কিছু নেই। আমি কিছু বলার আগেই মণি কাকুর এগিয়ে এসে আমার গলায় দুই হাত দিয়ে চেপে ধরল। কি ভীষণ ঠান্ডা হাত! কোনো জীবন্ত মানুষের হাত কখনোই এতটা ঠান্ডা হতে পারে না। আহ আহ, কাকু কাকু, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, খুব খুব কষ্ট হচ্ছে, খুব লাগছে, আমার তো মতো নিয়ে এসছে। কাকু কাকু, ছেড়ে দাও আমাকে। না না, ছাড়বো না। তাহলে আমার ছেলে কি খাবে? কি খাবে আমার ছেলে? আমার চোখ তখন প্রায় বন্ধ হয়ে আসছে। জ্ঞান হারিয়ে ফেলবার আগের মুহূর্তে দেখলাম একটা সাদা আলোর জ্যোতি ভেসে উঠল ঘরের মধ্যে। বাবা বাবা, ছেড়ে দাও ওকে। তুমি আমার বাবা হয়ে এটা কি করে করতে পেরেছো? মেরিনি, ওর মামা বিজন কাকু নিজে আমাকে রক্ত দিয়েছিল। গ্রামের সবাই আমাকে বাঁচানোর কত চেষ্টা করেছিল, কিন্তু
আমার আয়ুটাই তো অতটুকু ছিল বাবা। ডাক্তারও তো জবাব দিয়ে দিয়েছিল। বাবা, বাবা, তুই এসেছিস? হ্যাঁ, আয় বাবা, আয়। তুই রক্ত পাবি আজ, রক্ত। না বাবা না, আমি 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 তোমাকে কিছুতেই মারতে দেব না। তুমি আগেও দুটো চোরকে মেরেছিলে, তখন আমি কিছু বলিনি। কিন্তু শৈল দাদা নিরপরাধ, তুমি ওকে কিছুতেই মারতে পারো না, তুমি ওকে কিছুতেই মারবে না। তত সময়ে মনিকাকু আমার গলা থেকে হাত সরিয়ে নিয়েছে। বিলি হাওয়াতে ভাসতে ভাসতে আমার কাছে এসে বলল, দাদা, তুমি আমার একটা কাজ করো, তোমার মামাকে বলো এই বাড়িটা যেন ওরা ভেঙে পুড়িয়ে দেয়। তাহলে আমার আর আমার বাবার আত্মা মুক্তি পাবে এখান থেকে। আমি এই বাড়িটাতেই মারা গেছিলাম রক্তাল্পতা আর টিবির রোগে। তাই বাবার আত্মা এখনো মনে করে রক্ত পেলে আমি আবার বেঁচে উঠব, কিন্তু সেটা তো সম্ভব না। তুমি এইটুকু করো দাদা, তুমি গ্রামবাসীদের বলে এই বাড়িটাকে ভেঙে পুড়িয়ে দিও। এরপর সেই ঘরের দরজা আপনা থেকেই খুলে গেল। আর আমি ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলাম। বটগাছের কাছে গিয়ে দেখি মানা আমাকে খুঁজছে। এ কি শৈল, তুই কোথায় গেছিলি? আমরা তো ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম। আমি সব কথা খুলে বলি ওদের। একেই বলে বাবা ছেলের সম্পর্ক। কি ভীষণ বেদনাদায়ক ঘটনা। কিন্তু তোর ওখানে একা একা একদম যাওয়া ঠিক হয়নি রে শৈল। এর পরের দিন সকালে ওদের ঝুপড়ি ঘরটা ভেঙে দেওয়া হয়। আমি স্পষ্ট দেখেছিলাম দুটো কালো ছায়া ওই ঘর থেকে বেরিয়ে বাতাসে ধীরে ধীরে মিলিয়ে গেল। সেইভাবেই মুক্তি ঘটল মণি কাকা আর বিলেল আত্মার।